সবাইকে স্বাগত আর একটি নতুন লাইভ ক্লাসে। আমরা গুরুত্বপূর্ণ মাধ্যমিকের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভূগোল বিষয়ে সেগুলো নিয়ে আলোচনা করছি। এছাড়া যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তার উপর কিন্তু আমরা ডিটেলস বা কনসেপ্ট ক্লিয়ার যে ক্লাসগুলো রয়েছে ডিটেলস আলোচনা সেগুলো আমরা রেগুলার করছি। তাহলে আজকে আমার যে বিষয়টির উপর ক্লাস রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নদ নদীর চ্যাপ্টার থেকে। আমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে যেটাকে আমরা বহির্জাত শক্তি বলছি। সেই বহির্জাত শক্তির মধ্যে তোমাদের পড়তে হয় নদ নদী, বায়ুপ্রবাহ এবং হিমবাহ। তো তার মধ্যে নদ নদী থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তার দুটি সেট নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। দেখো, নদ নদীর অংশ থেকে তোমাদের মাল্টি চয়েস আসতে পারে, ওখান থেকে ট্রু ফলস আসতে পারে, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, এছাড়া এক কথায় উত্তর আসতে পারে। তো এই যে যে এতগুলো যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের সমস্ত উত্তর আমরা সমগ্র উত্তর কিন্তু আমরা এখানে শুধুমাত্র মাল্টি চয়েসের উপর করছি, কারণ মাল্টি চয়েস করলে এখানে ইউটিউবে লাইভে ক্লাস নিতে আমার সুবিধা হয়। তো তোমরা যদি এই লাইভ ক্লাসগুলো করো বা পরবর্তী সময় যারা দেখছো তাদেরকেও বলছি, তাহলে কিন্তু তোমরা এই আমি এতগুলো যে গ্রুপের কথা বললাম এখান থেকে যে যে প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা প্রশ্নও কিন্তু তোমাদের এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। সেই জন্য আমরা মাল্টি চয়েসটাকে মূলত এখানে রাখছি। এরপর মাল্টি চয়েস বা এই যে যে গ্রুপগুলো আমি একটু আগে উল্লেখ করলাম, এই গ্রুপের সমস্ত প্রশ্ন ডিসকাশন হয়ে গেলে তারপর বড় প্রশ্ন কি কি আসতে পারে, আসলে আমরা কি করে লিখবো, কতটা লিখবো, তার উপরেও কিন্তু ডিসকাশন থাকবে। একইভাবে যেভাবে আমাদের কনসেপ্ট ক্লিয়ার ক্লাসগুলো চলছে সেগুলো কিন্তু সঙ্গে চলবে। তাহলে চলো আমরা শুরু করবো আজকের ক্লাস। গুরুত্বপূর্ণ দুটি সেট থাকবে আজকের ক্লাসের। তার মধ্যে প্রথম সেট আমরা শুরু করব নদ নদী চ্যাপ্টার থেকে। চলো, আমাদের প্রথম প্রশ্ন, নদী উপত্যকায় নির্দিষ্ট যে অংশ দিয়ে জল বাহিত হয় তাকে কি বলে? নদী উপত্যকার নির্দিষ্ট যে অংশ দিয়ে জল এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে যায় তাকে আমরা কি বলবো? এখানে চারটি অপশন আছে, দোয়াব, নদী সঙ্গম, নদী খাত না নদী বিভাজিকা। আচ্ছা, দোয়াব এটা নিশ্চয়ই কি তোমরা জানো, বা এখানে যে টার্মগুলো যতগুলো এখানে রয়েছে নিশ্চয়ই এ সম্পর্কে তোমাদের ডিটেলস ধারণা রয়েছে। আমি ধরে নিয়েই প্রশ্নগুলো রেখেছি, কারণ আমি এই নদ নদীর যে চ্যাপ্টারটা সেটা অনেক আগে পড়িয়েছিলাম আমার ক্লাসে, হয়তো আজ থেকে 7 থেকে 8 বছর আগে। আর যদি এই চ্যাপ্টারগুলো আবার নতুন করে পড়ানোর দরকার হয়, লাইভ ক্লাস নেওয়ার দরকার হয়, তোমরা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এই চ্যাপ্টারের উপর ডিটেল যে কনসেপ্ট ক্লিয়ার ক্লাসগুলো রয়েছে সেটাও কিন্তু তাহলে আমি আবার নতুন করে নিয়ে আসব। আর যদি ভাবো যে পুরোনো চ্যাপ্টার থেকে হয়ে যাবে তাহলে তো ভালোই, আমার নতুন ক্লাস তাহলে করতে হচ্ছে না এই বছর। তো যাই হোক, আমরা এবার প্রশ্নে ফিরে আসি। তাহলে বলো এই চারটার মধ্যে কি হবে? দোয়াব, নদী সঙ্গম, নদী খাত, নদী বিভাজিকা। তোমরা মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে সঠিক উত্তর, আচ্ছা নদী বিভাজিকা কাকে বলে? আমি যদি বলি ধরো এটা একটা নদী, এটা একটা নদী, তাদের মাঝে যে উঁচু ভূমি থাকে সেই উঁচু ভূমিটাকে বলে নদী বিভাজিকা, দুটি নদীকে যে আলাদা করে রাখে। আর দোয়াব কি তোমরা জানো, নদী সঙ্গম কি সেটাও জানো, আর নদী খাত। তাহলে এটা যদি একটা নদী হয় এর মধ্যে দিয়ে কিন্তু জল উচ্চ গতি থেকে নিম্ন গতির দিকে বয়ে আসে, যাকে আমরা নদী খাত বলে থাকি। তাহলে উত্তর নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এই সঠিক উত্তর কি হবে? সঠিক, চলো আমরা একটু সেটিংয়ে গন্ডগোল হচ্ছিল। সঠিক উত্তর হচ্ছে নদী খাত। নদী খাতের মধ্যে দিয়ে জল একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় বয়ে যায়। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নে কি আছে? জিপসাম ও ডলোমাইট সমৃদ্ধ শিলাস্তরে যে নদীর ক্ষয় হয় তাকে কি বলে? আচ্ছা, আমি একটু এখানে তোমাদের হিন্টস দিই। জিপসাম এবং ডলোমাইট এরা কিন্তু জলের সঙ্গে সহজে গুলে যায়, জলের সঙ্গে এরা সহজে মিশে যায়। তাহলে কি হবে? এখানে চারটি অপশন আছে, ঘর্ষণ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, দ্রবণ ক্ষয়, বুদবুদ ক্ষয়। আমি কিন্তু হিন্টস দিয়ে দিয়েছি, এবার ভাবো কি হতে পারে। তাহলে সঠিক উত্তর হবে এখানে কিন্তু কি হবে? ঘর্ষণ ক্ষয় হবে? নিশ্চয়ই নয়। ঘর্ষণ ক্ষয় কাকে বলবো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখানে সঠিক উত্তর হবে দ্রবণ ক্ষয়। জলের সঙ্গে এরা মিশে যায় বা দ্রবীভূত হয়ে যায়, তাই এখানে দ্রবণ ক্ষয় পরিলক্ষিত হবে। চলো এখানে দেখেছি দ্রবণ ক্ষয়, সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। এখানে কি
জল জিপসাম বা ডলোরাইটের মতো শিলাকে গড়িয়ে ফেলে, বা এরা জলের সঙ্গে সহজেই মিশে যায়, তাই না এখানে যে ক্ষয় হবে সেটা দ্রবণ ক্ষয় চুনাপাথরযুক্ত অঞ্চলে হয়ে থাকে সাধারণত। চলো পরের অংশ, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি? এখানে 4টি অংশ রয়েছে, 4টি অপশন রয়েছে, তোমরা বলো লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া এর মধ্যে কোনটি? একটি হচ্ছে অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, না দ্রবণ ক্ষয়। আচ্ছা, এটা একটু ভালো করে খেয়াল করবে, লবণযুক্ত শিলাস্তর, তাহলে লবণ জলের সঙ্গে কি সহজে মিশে যায়? নিশ্চয়ই, লবণ তো জলের সঙ্গে সহজে মিশে যায়, তাহলে সেই লবণযুক্ত শিলাস্তরের উপর নদী প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে 4 ধরনের ক্ষয়ের মধ্যে কোন ধরনের ক্ষয় হবে? অবঘর্ষ হবে না, নিশ্চয়ই ঘর্ষণ হবে না, জলপ্রবাহজনিত হবে না, তাহলে যেহেতু জলের সঙ্গে সহজে মিশে যায়, এটাও হবে সঠিক উত্তর, দ্রবণ ক্ষয়। এইগুলো খুব জেনারেল বেসিক প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি প্রথম কয়েকটি প্রশ্ন বেসিক প্রশ্ন হিসেবে রেখেছি। তাহলে লবণ জলে সহজে গলে যায়, তাই লবণযুক্ত শিলাস্তর দ্রবণ ক্ষয়ের ফলে সবচেয়ে বেশি কাজ করে। তাহলে আমরা পরের প্রশ্ন দেখে নিই, ভারতের বিন্ধ্য পর্বত হলো কি? এটা কিন্তু একটু বেশ ভালো টাইপের প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষা আসে, বা যারা টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ। তাহলে কি, এখানে 4টি অপশন রয়েছে, এ ধারণ অববাহিকা, 2 জলবিভাজিকা, 3 নদী অববাহিকা, আর 4 কোনোটিই নয়। ভারতের বিন্ধ্য পর্বত, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 2-3 রকম ভাবে ঘুরিয়ে প্রশ্নটি আসে, আমি সবগুলো বলবো, আগে এটা উত্তর দিয়ে দিই। তাহলে আমরা ধারণ অববাহিকা কাকে বলি? নদী, এবার তার আমি যদি বলি এটা মূল নদী, এটা শাখা নদী, সরি এটা উপনদী, এটা শাখা নদী। তাহলে এটা যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই অঞ্চলের সমগ্র বৃষ্টির জল এই নদী গোষ্ঠীর মাধ্যমে প্রবাহিত হচ্ছে বলে এই সমগ্র অঞ্চলটিকে এই প্রধান নদীর ধারণ অববাহিকা বা নদী অববাহিকা আমরা বলবো, তাই তো? আচ্ছা, এবার জলবিভাজিকা কাকে বলবো? তাহলে আমি মনে করলাম আমি একটু বুঝিয়ে দিই, তাহলে এর মধ্যে যাদের কনফিউশন থাকবে সেটা থাকবে না। আচ্ছা, জলবিভাজিকা আমরা কাকে বলবো? তাহলে আমি মনে করলাম এটা একটি নদী পাশাপাশি অবস্থিত এটি নদী অববাহিকা যুক্ত অঞ্চল। তাহলে দেখো, এটা আমি মনে করছি উচ্চভূমি, এই অংশটা, তাহলে এই দিক দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, এই দিক দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, এরও উপনদী শাখা নদী আছে, এরও উপনদী শাখা নদী আছে। তাহলে এই দুটো নদী যে অববাহিকা, এটা একটি নদী অববাহিকা, এটা একটি নদী অববাহিকা, দুটো নদী অববাহিকাকে আলাদা করে রেখেছে উচ্চভূমি। এই উচ্চভূমি যদি না থাকতো তাহলে এই দুটো নদী অববাহিকা হতো একটা নদী অববাহিকাতে পরিণত হতো। যেহেতু একে আলাদা করে রেখেছে তাই একে বলা হয় জলবিভাজিকা, দুটি জলধারাকে আলাদা করে রেখেছে। এবার বিন্ধ্য পর্বত, তোমরা পর্বত নাম শুনেই বুঝতে পারছো যে এটা তুলনামূলকভাবে উঁচু হবে, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু একটি জলবিভাজিকার উদাহরণ হবে। এই বিন্ধ্য পর্বত এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে আলাদা করে রেখেছে। তাহলে বুঝতে পারছো এটি জলবিভাজিকা হিসাবে কতটা গুরুত্বপূর্ণ একটি পর্বত। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন ঘুরিয়েও আসে যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে আলাদা করে রেখেছে কোন জলবিভাজিকা? সেক্ষেত্রে নাম হবে বিন্ধ্য পর্বত। তাহলে আমি বললাম যে এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসে, তাইলেও তোমরা কি করে উত্তর দিতে হবে নিশ্চয়ই তুমি বুঝে গেছো। এই যে জলবিভাজিকা আমি ব্যাখ্যা করে দিয়েছি, বিন্ধ্য পর্বত উত্তর ভারত দক্ষিণ ভারতের নদী অববাহিকাকে পৃথক করে, তাই এটি একটি জলবিভাজিকা। শুধু জলবিভাজিকা নয়, এ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভারতের জলবিভাজিকা। চলো আমরা পরের প্রশ্ন দেখি, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? এইমাত্র কিন্তু আমি ব্যাখ্যা করলাম। দেখো একই প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে, তাহলে যাতে তোমাদের কনফিউশন না হয় সেই জন্য আমি কিন্তু একই প্রশ্নভাবে ঘুরিয়েও রেখেছি, যাতে তোমাদের এই মক টেস্টে এখান থেকে সুবিধা হয়ে যায়, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারো। তাহলে কাকে বলবো এবার নিশ্চয়ই তোমরা পারবে, এক জলবিভাজিকা, নদীমঞ্চ, স্বাভাবিক বাঁধ এবং দোআব, এর মধ্যে কোনটা হবে? তাহলে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী অংশ, একটু আগে আমি তোমাদের ডায়াগ্রাম যেটা দেখালাম সেই অংশ, তাহলে এটা তোমাদের কাছে নিশ্চয় তখন ক্লিয়ার হয়ে গেছে। এবার স্বাভাবিক বাঁধ কিন্তু হবে না, কারণ এখানে বলেছে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী অংশ। স্বাভাবিক বাঁধ একটি নদীর পাশে উচ্চভূমি যেটা স্বাভাবিকভাবে গঠিত হয়, তাই তাকে স্বাভাবিক বাঁধ বলে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে জলবিভাজিকা। উদাহরণ কি? বিন্ধ্য পর্বত।
আমি একটু আগে যেটা বললাম, তাহলে দুটি পৃথক নদী অববাহিকাকে আলাদা করে রাখে যে উচ্চভূমি, তাকে আমরা বলবো জলবিভাজিকা। যেমন বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, হিমালয়, কোনো মালভূমি হতে পারে। তাহলে এরা কিন্তু যে উঁচু ভূমিগুলো, তারা সাধারণত জলবিভাজিকা রূপে অবস্থান করে থাকে। তাহলে যদি একটি উদাহরণ আসে পরীক্ষায় যে একটি জলবিভাজিকা উদাহরণ দাও, তাহলে তোমরা কিন্তু এরকম কোনো উঁচু ভূমির নাম লিখবে, তাহলে সেটা জলবিভাজিকার উদাহরণ হিসাবে পরিগণিত হবে। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। বলছে ক্যানিয়ন আয়াকৃতি হওয়ার প্রধান কারণ কি? আচ্ছা, ক্যানিয়ন কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো। নদ নদী ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপে পড়ে এসছো। তাহলে ক্যানিয়ন মূলত আয়াকৃতির হয়। কি করে হয়? এবার এটা একটা বেসিক ধারণা, আমি মনে করলাম এটা কোনো একটি ভূমিরূপ। এ সম্পর্কে তোমাদের ডিটেলস ক্লাস করার প্রয়োজন আছে কিনা আমাকে জানাবে। তাহলে এটা কোনো একটি ভূমিরূপ, দেখো এর মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হচ্ছে, এবং এই ভূমিরূপটিকে আমরা প্রাথমিক অবস্থায় মনে করলাম এটা আর্দ্র অঞ্চলে গঠিত একটি পার্বত্য অঞ্চলে ভূমিরূপ। আর্দ্র অঞ্চল মানে কি? সেখানে বৃষ্টিপাত হবে। এবার এই নদীটা যদি এদিক দিয়ে প্রবাহিত হয়, যদি এই পাশে বৃষ্টিপাত হয়, এখানেও বৃষ্টিপাত হয়, তাহলে বৃষ্টির জলের ফলে উপনদী তৈরি হবে এবং তারা এসে মূল নদীতে মিশবে, এখান থেকে এসে এখান থেকে এসে। তখন কি হবে? এই নদীটা নিম্নক্ষয় করার সঙ্গে সঙ্গে পাশের দিকেও কিন্তু ক্ষয় করবে। ফলে এখানে যে ধরনের ভূমিরূপ গঠিত হবে সেটা দেখতে ইংরেজি ভি এর মতো হবে। এবার মনে করো এই ভূমিরূপটাই আমি মনে করলাম, এই যে ভূমিরূপটা আমি দেখালাম, তাহলে এই ভূমিরূপটাই কোনো শুষ্ক অঞ্চলে অবস্থিত। তাহলে যদি শুষ্ক অঞ্চল হয়, একটা জিনিস ভাবো, এখানে বৃষ্টিপাত হচ্ছে না, এখানেও বৃষ্টিপাত হচ্ছে না, তাহলে শুধু শুষ্ক অঞ্চলে পার্বত্য অঞ্চল থেকে এই নদীটা প্রবাহিত হয়েছে। যদি এই হয়, তাহলে শুষ্ক অঞ্চলে পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হলে নদী শুধুমাত্র সেখানে কিন্তু নিচের দিকে ক্ষয় করবে। আগেরবার বৃষ্টিপাতের ফলে এই পাশের দিকে যে উপনদী এসে ক্ষয় করেছিল, সেই ক্ষয়টা কিন্তু এখানে হচ্ছে না। তার ফলে নদী কিন্তু ভি আকৃতি হওয়ার সুযোগ পায় না, কেটে সোজা নিচের দিকে বসে যায়। তার ফলে সেখানে গঠিত হয় আয়াকৃতি ভূমিরূপ। এইভাবে কিন্তু ক্যানিয়ন বা আয়াকৃতি ভূমিরূপ তৈরি হয়ে থাকে। যদি ডিটেলস জানার দরকার হয় তোমরা আমাকে বলো, আমি ডিটেলস এই সম্পর্কে তোমাদেরকে পড়াতে পারি, এবং খুব ইন্টারেস্টিং। এগুলো বুঝতে পারলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে আই আকৃতি কেন তৈরি হয়। এবার ভি আকৃতি কখন হবে? যদি এই পাশে বৃষ্টিপাত হয়, এখানেও বৃষ্টিপাত হয়, তখন বৃষ্টির জল মূল নদীতে এসে যখন মিশবে, তখন মূল নদীর এপাশেও ক্ষয় করবে, এপাশেও ক্ষয় করবে, ক্ষয় করতে করতে এটা কিন্তু একসময় ভি আকৃতিতে পরিণত হবে। তাহলে এখানে কি বলছে? নদীর নিম্নক্ষয়, ভূমির খাড়া ঢাল, বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল এবং নদীর পার্শ্ব। তাহলে ক্যানিয়ন সৃষ্টির মূল কারণ, প্রধান কারণ বলেছে এখানে, কিন্তু দেখো দুটি কারণ আছে এখানে ক্যানিয়ন সৃষ্টির। একটি হচ্ছে নদীর নিম্নক্ষয়, একটি হচ্ছে বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল। এই দুটি অংশই কিন্তু দরকার ক্যানিয়ন সৃষ্টির জন্য। কিন্তু যেহেতু এখানে বলেছে প্রধান কারণ, তাহলে প্রধান কারণ হিসেবে আমরা নদীর নিম্নক্ষয়কে রাখবো। এখানে নদী পার্শ্ব ক্ষয় করে না, শুধু নিচের দিকে ক্ষয় করে এগিয়ে যায়, তাই এটি ক্যানিয়ন। আর যদি পাশের দিকেও ক্ষয় করতো নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু এটি আয়াকৃতি নদী উপত্যকা থাকতো না, এটি তখন ভি আকৃতি নদী উপত্যকাতে পরিণত হতো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা সঠিক উত্তর করব নদীর নিম্নক্ষয়। মনে রাখবে, যদি নদীর নিম্নক্ষয় অপশনটা না থাকতো, না থেকে যদি শুধু এই অপশনটা থাকতো, তাহলে কিন্তু এটাকে আমরা সঠিক উত্তর করতাম। বোঝা গেল? চলো আমরা তাহলে উত্তরটা দেখে নিই। তাহলে বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চলে এরা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তর হবে নদীর নিম্নক্ষয়। বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল করার প্রয়োজন নেই, কারণ এখানে প্রধান কারণ বলেছে। তোমরা কিন্তু এটা যদি নদীর নিম্নক্ষয় থাকে, নদীর নিম্নক্ষয়ই করবে। এখানে বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল দ্বিতীয়, এটা কিন্তু প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়। এবার যদি এই অপশানটা না থাকতো, তাহলে কিন্তু আমরা তখন এই অপশানটাকে রাখতাম। বোঝা গেল? তাহলে এখানে উত্তর করা আছে যে নদীর বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল, কিন্তু বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল যদি নদীর নিম্নক্ষয় না থাকে, তখনই বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল করব। না হলে কিন্তু নদীর শুধু নিম্নক্ষয় হয়, তাহলে কিন্তু সেখানে আয়াকৃতি ক্যানিয়ন সৃষ্টির প্রধান কারণ তখন সেটাই হবে। তো চলো আমরা তারপরে প্রশ্ন দেখে নিই। নদীর পার্শ্বক্ষয়ের ফলে কোন, আচ্ছা একটু আগে ব্যাখ্যা করলাম,
নদীর পার্শ্বক্ষয়ের ফলে এখানে যে আকৃতিগুলো রয়েছে তার মধ্যে কোন আকৃতি ভূমিরূপ তৈরি হয়? আই আকৃতি, ভি আকৃতি, ইউ আকৃতি না ডেল্টা আকৃতি, এর মধ্যে কোনটা? তাহলে শুধু যদি নিম্নক্ষয় করে নদী তাহলে কি পড়েছি আমরা? আই আকৃতি নদী উপত্যকা তৈরি হয়। এবার মনে করো এটা একটি নদী উপত্যকা আই আকৃতি তৈরি হয়েছে, এবার নদী এখানে কি করছে? পাশের দিকেও ক্ষয় করছে, এইভাবে পাশের দিকেও ক্ষয় করছে। তাহলে করতে করতে দেখো এখানে কিন্তু একটি ভি আকৃতি নদী উপত্যকা সৃষ্টি করেছে। তাহলে পার্শ্বক্ষয়, নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয় হলে হবে ভি আকৃতি, আর যদি শুধু নিম্নক্ষয় হয় তাহলে হবে আই আকৃতি। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব ভি আকৃতি নদী উপত্যকা। আচ্ছা, ইউ আকৃতি হিমবাহে হয়, আর ডেল্টা তো আমাদের নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট কতগুলো ভূমিরূপ, যেটাকে আমরা বদ্বীপ বলি। তাহলে সেটা এখানে নদীর ক্ষয়ের সঙ্গে বা ক্ষয়কাজের ফলে সৃষ্টি হচ্ছে না। তাহলে আমরা সঠিক উত্তর করবো এক্ষেত্রে নদীর পার্শ্বক্ষয়ের ফলে ভি আকৃতি নদী উপত্যকা তৈরি করছে। তাহলে এখানে এটা সঠিক আছে, ভি আকৃতি নদী উপত্যকা কেন হয় আমি সেটা ব্যাখ্যা করে দিয়েছি, ফলে এখানে টাইম নষ্ট করছি না। চলো আমরা পরের প্রশ্ন দেখি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কলোরাডো নদীর পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন একটি কি? এখানে অপশন রয়েছে জলবিভাজিকা, নদীমঞ্চ, শৈলশিরা, আই আকৃতি নদী উপত্যকা। কলোরাডো নদীর পৃথিবী বিখ্যাত যে গ্র্যান্ড ক্যানিয়ন, সেটা কি কারণে বিখ্যাত? এর মধ্যে যে 4টি কারণ আছে, সেটা কি জলবিভাজিকা, নদীমঞ্চ, শৈলশিরা নাকি আই আকৃতি নদী উপত্যকা? তাহলে এক্ষেত্রে আমরা সঠিক উত্তর করব এটি একটি আই আকৃতির নদী উপত্যকা বা ক্যানিয়ন। এই যে ক্যানিয়ন শব্দটি রয়েছে, ক্যানিয়নের সঙ্গে কিন্তু আই আকৃতিটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে এক্ষেত্রেই তোমরা উত্তরটা পেয়ে যাবে যে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে আই আকৃতির নদী উপত্যকা। চলো আমরা পরের প্রশ্ন দেখি। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? শুষ্ক অঞ্চলে যে গিরিখাত, দেখো একটা প্রশ্ন আমি তখন থেকে পড়িয়ে যাচ্ছি, কিন্তু কতভাবে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে আমরা অলরেডি আমরা পড়ে এসেছি কিন্তু যে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলবো। তাহলে একটু আগে বললাম যে শুষ্ক অঞ্চলে যখন নদী ক্ষয় করে, নিচের দিকে ক্ষয় করে, সেখানে কিন্তু শুধু নিম্নক্ষয় হয়, পার্শ্বক্ষয় কিন্তু হয় না। ফলে সেখানে যে নদী উপত্যকা তৈরি করে সেটা দেখতে ইংরাজি আই অক্ষরের মতো হয়। আর আই অক্ষরের নদী উপত্যকাকে আমরা কি বলি? ক্যানিয়ন, তাই তো? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে আমরা বলবো ক্যানিয়ন। একটা প্রশ্ন কতভাবে আসতে পারে তোমরা খেয়াল করো। তাহলে ভি আকৃতি উপত্যকা হবে না, মন্থকূপ হবে না, খাদও হবে না, আমরা সঠিক উত্তর করব ক্যানিয়ন। চলো আর একটা প্রশ্ন দেখে নিই। জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় কি? এটা খুব ইন্টারেস্টিং বা একটা ভালো প্রশ্ন মাধ্যমিকের জন্য। জলপ্রপাতের পাদদেশে কি ধরনের ভূমিরূপ তৈরি হয়? এখানে দেখো মন্থকূপ, ফিয়র্ড, প্রপাতকূপ, পলল ব্যাজনী। একটা জিনিস মনে রাখবে, এখানে ছাত্রছাত্রীরা মূলত ভুল করে কোথায়? এই মন্থকূপের সঙ্গে প্রপাতকূপকে গুলিয়ে ফেলে। নাহলে ফিয়র্ড এখানে উত্তর কেউ করবে না, আর পলল ব্যাজনী এখানে কিন্তু কেউ উত্তর করবে না। তাহলে তারা কি করবে? মন্থকূপ অথবা প্রপাতকূপ। তাহলে মন্থকূপ কাকে বলবো? এই দুটোর মধ্যে পার্থক্য কি মূলত আমি বুঝিয়ে দিই। তাহলে আমি মনে করলাম এটা কোনো একটা নদী। তাহলে নদী গর্ভের মধ্যে ওই নদীর সঙ্গে যে সমস্ত বড় বড় বালি খণ্ড বা পাথর খণ্ড যেগুলো বয়ে আসে, সেগুলো নদী গর্ভে কিন্তু এখানে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে এখানে মাটির হাড়ির মতো যে ধরনের ভূমিরূপ তৈরি করে, মাটির হাড়ির মতো দেখতে, তাদেরকে আমরা বলি মন্থকূপ। এবারে নদীটা যখন কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ার ফলে তাহলে এখানে তৈরি হচ্ছে জলপ্রপাত। আমরা জানি নদীর ঢাল পরিবর্তনযুক্ত অঞ্চলে যখন উপর থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে, সেখানে যে নদীর যে অংশ তৈরি করে সেটাকে আমরা বলছি জলপ্রপাত। এবার এই জলপ্রপাতের নিচে যখন নদী এসে এখানে আঘাত করে, তখন নদীর আঘাতে বা নদীর সঙ্গে যে সমস্ত বালি পলি বয়ে আনে, তাদের সঙ্গে অবঘর্ষ প্রক্রিয়া জলপ্রপাতের নিচেও কিন্তু এই ধরনের ভূমিরূপ গঠিত হয়, যেটাকে আমরা বলি সাধারণত প্রপাতকূপ। তাহলে জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় প্রপাতকূপ। প্রপাত শব্দটা মানেই মনে রাখবে, প্রপাত মানেই জলপ্রপাতের নিচে হবে সেটা। প্রপাত আর জলপ্রপাত এটা মনে রেখো, তাহলে এখান থেকে কিছু ভুল হবে না। তাহলে জলপ্রপাতের নিচে তৈরি হচ্ছে প্রপাতকূপ, আর নদী গর্ভের মধ্যে তৈরি হচ্ছে মন্থকূপ। এই দুটো কিন্তু একসঙ্গে কনফিউজড হয়ে যেও না। পরীক্ষায় দুটো যদি আসে, দুটো অপশানই থাকবে কনফিউজ করার জন্য, তো সেটা তোমরা মোটেই হবে না। তাহলে সঠিক উত্তর প্রপাতকূপ,
জলপ্রপাতের তীব্র জল শিলাখণ্ডের পতনের ফলে, আমি যেটা একটু আগে ব্যাখ্যা করলাম, প্লাঞ্জ পুল বলা হয় কিন্তু আরেকটি নাম। তাহলে জলপ্রপাতের নিচে এই ধরনের প্রপাতকূপ তৈরি হয়ে থাকে। চলো প্রথম সেটের শেষ প্রশ্ন আজকে, ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? এখানে 4টি জলপ্রপাতের উদাহরণ আছে, যোগ, মার্বেল, দশম না চিত্রকূট। এর মধ্যে ভারতের নায়াগ্রা কাকে বলা হয়ে থাকে? তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক হবে চিত্রকূট জলপ্রপাত। আচ্ছা, একে ভারতের নায়াগ্রা কেন বলে? তার মূল কারণ হচ্ছে যখন বর্ষাকাল আসে না, তখন এই জলপ্রপাতটা প্রায় 300 মিটার উপর থেকে নিচের দিকে যখন লাফিয়ে পড়ে, প্রায় 300 মিটার চওড়া হয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রায় 300 মিটার চওড়া। তাহলে এতটা চওড়া হয়ে উপর মানে উপর থেকে নিচের দিকে নেমে আসে, তাই কিন্তু একে বলা হয় ভারতের নায়াগ্রা, এবং এটি চিত্রকূট জলপ্রপাত, মনে রাখবে। তাহলে আমরা প্রথম সেট কমপ্লিট করলাম। প্রথম সেটে আমরা 11টা প্রশ্ন রেখেছিলাম, তার মধ্যে বেশ কিছু কনফিউজড করার মতো প্রশ্ন কিন্তু ছিল। চলো আমরা সেকেন্ড সেট দেখে নিই, আমরা দ্বিতীয় সেটে কি কি প্রশ্ন রয়েছে। তাহলে সেকেন্ড সেটের প্রথম প্রশ্ন, প্লাবন ভূমিতে দেখা যায় এর মধ্যে কোনটি? আচ্ছা, প্লাবন ভূমি কাকে বলে? প্লাবন ভূমি আমি মনে করলাম এটা কোনো একটা নদী। তাহলে নদীটা যখন উচ্চ গতি থেকে নিম্ন গতিতে বয়ে আসে, নিম্ন গতিতে নেমে আসে, তখন কিন্তু নদীর ঢাল কমে যায়, নদীর বহন ক্ষমতা থেকে বোঝার পরিমাণ বেড়ে যায়, তখন নদী ক্ষয় করে না, শুধু সঞ্চয় করে। এই সঞ্চয়ের ফলে নদীর গর্ভের মধ্যে অনেক ধরনের বালিপলি জমে গিয়ে নদী অগভীর হয়ে পড়ে। এই অবস্থায় নদী বেশি পরিমাণ জল যদি চলে আসে, তাহলে জল নদীর দুকুল ছাপিয়ে এখানে বন্যার সৃষ্টি করে। তাহলে বন্যার জলের সঙ্গে যে সমস্ত বালিপলি উপর দিকে উঠে আসে, তারাই দুপাশে জমতে শুরু করে, বালিপলি জমেই দুপাশে যে ভূমি তৈরি করে তাকে আমরা বলি প্লাবন ভূমি। আর প্লাবন ভূমির এই পাশে কিন্তু এখানে তৈরি হয় স্বাভাবিক বাঁধ। এটা নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে তোমরা পাবে। তাহলে আমরা প্লাবন ভূমি কাকে বলে সেটা দেখে নিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে, প্লাবন ভূমিতে এই 4টের মধ্যে কোনটা আমরা পাবো? পলল বেজনী পাবো, স্বাভাবিক বাঁধ পাবো, মন্থকূপ পাবো না প্রপাতকূপ পাবো? আমি কিন্তু উত্তরটা অলরেডি বলে দিয়েছি। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্লাবন ভূমিতে দেখা যায় স্বাভাবিক বাঁধ, কারণ প্লাবন ভূমি এখানে তৈরি হচ্ছে আর স্বাভাবিক বাঁধ নদীর কাছাকাছি অঞ্চলে তৈরি হচ্ছে। তাহলে সঠিক উত্তর আমরা এখানে করব স্বাভাবিক বাঁধ। আচ্ছা, নদীর দুকুল আমি যেটা একটু আগে ব্যাখ্যা করলাম সেটাই এখানে লেখা আছে। তাহলে তোমরা চাইলে এখানে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমি যেটা ব্যাখ্যা করেছি সেটা শুনলেও এটার তোমাদের নতুন করে পড়ার প্রয়োজন হবে না। আচ্ছা, পরের প্রশ্ন, প্লাবন ভূমির মধ্যে অবস্থিত ছোট ছোট জলাশয় যা বর্ষাকালে ভরে যায় তাকে কি বলে? ঠিক এখানে 4টি অপশান আছে, নদীবাগ, বিল, পুকুর না কাসকেড। তাহলে এখানে নদীবাগ কিন্তু হবে না, কারণ আমরা জানি নদীবাগকে আমরা বলছি মিয়েন্ডার। এই নদীবাগ মানে সেটাকে আমরা বলছি মিয়েন্ডার। আর এর ফলে তৈরি হচ্ছে কি, নদীবাগের ফলে কি তৈরি হয়? অশ্বক্ষুরাকৃতির হ্রদ, তাহলে সেটা নেই। আচ্ছা, তারপর প্লাবন ভূমির মধ্যে যে জলাশয় তৈরি হয় সেটা রয়েছে বিল, পুকুর। আচ্ছা, পুকুর আমরা বলি না, তাকে নিশ্চয় পুকুর হবে না। আর কাসকেড এটা তো হবেই না, কারণ এটা তো তোমার জলপ্রপাতের শ্রেণী বিভাগ। তাহলে একটি অপশান পড়ে থাকলো, সেটা হচ্ছে বিল। তাহলে প্লাবন ভূমির মধ্যে যে জলাভূমি সৃষ্টি হয় তাকে আমরা বলবো বিল। দেখো এখানে বিল রয়েছে, প্লাবন ভূমিতে নদীর বাঁক বা অবনমিত অংশ বর্ষাকালে জল জমে বিল বা ছোট জলাশয়ের সৃষ্টি করে। একটা জিনিস মনে রাখবে, এই যে প্লাবন ভূমিতে বিল তৈরি হচ্ছে, এখানে কিন্তু প্রচুর মৎস্য পাওয়া যায়, মৎস্য শিকারের জন্য এই অঞ্চলটি বিখ্যাত। এছাড়া এখান থেকে জল নিয়ে চাষিরা কিন্তু তাদের কৃষিকাজে জন্য জল এখান থেকে সংগ্রহ করে। তাহলে এটাও কিন্তু এখান থেকে এই বিলের বৈশিষ্ট্য অন্যতম। আচ্ছা, পরের প্রশ্ন, নদীর বক্রপথ বিচ্ছিন্ন করে যে হ্রদগুলি সৃষ্টি হয় তাকে কি বলে? আমি একটু আগে ব্যাখ্যা করলাম ওই মিয়েন্ডারের সময়। তাহলে আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে এটা যে সম্পর্কে তোমরা যদি ডিটেলস ক্লাস করতে চাও তাহলে আমাকে বলবে, আমি এটা ডিটেলস এই ক্লাসে পড়ানো সম্ভব নয়, কারণ এটা অনেক বড় টপিক, ভালো করে পড়াতে হবে। তাহলে আমি মনে করলাম এটা নদীর বাঁক, তাই তো, এটা নদীর বাঁক। এবার কি বলছে, নদীর বক্রপথ বিচ্ছিন্ন করে যে হ্রদের সৃষ্টি হয়, তাহলে এটা একসময় কি হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এই মূল নদীটা এর সঙ্গে মিশে যাবে।
এই অংশটার সঙ্গে মিশে যাবে, আর এটা কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মূল বিষয়। করি, প্যাটার্ন স্টার, অশ্বক্ষাকৃতি, জ্বালামুখ হ্রদ। তাহলে এটা এটা বেসিক প্রশ্ন, এটা নিশ্চয়ই তোমরা পারবে। এটাকে আমরা বলবো অশ্বক্ষাকৃতি হ্রদ। অশ্বক্ষাকৃতি হ্রদ কেন বলছি? কারণ এটি ঘোড়ার খুরের মতো দেখতে, তাই নাম হচ্ছে অশ্বক্ষাকৃতি হ্রদ। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা উত্তর দেওয়া আছে, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, নীলনদের বদ্বীপের আকৃতি কেমন? নীলনদের যে বদ্বীপ তার আকৃতি কেমন? এখানে বলছে তীক্ষ্ণাগ্র, ধনুকাকৃতি বা বৃত্তচাপীয়, পুরোদেশীয়, স্পিট আকৃতির, না পক্ষীপাদ আকৃতি। পক্ষীপাদ মানে পাখির পায়ের মতো দেখতে। তো এর মধ্যে কোনটা হবে? এগুলো সবই হচ্ছে বদ্বীপের শ্রেণীবিভাগ। তাহলে নীলনদের যে বদ্বীপ তৈরি হয় এই চারটের মধ্যে কোনটার মতো দেখতে? নিশ্চয় তোমরা নদীর সঞ্চয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, তার মধ্যে ডেল্টার মধ্যে কিন্তু ডেল্টার শ্রেণীবিভাগের মধ্যে এটা রয়েছে, তোমরা পড়ে এসছো। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব ধনুক আকৃতি বৃত্তচাপীয় বদ্বীপ, যেটা নীলনদের মোহনায় তৈরি হয়ে থাকে। ধনুক আকৃতি বৃত্তচাপীয়, সমুদ্র দিকে ধনুকের মতো বাঁকানো, এই যে কিছুটা ধনুকের মতো বাঁকানো, বৃত্তচাপের মতো দেখতে, একে মিশরের নীলনদে বদ্বীপের একটি আদর্শ উদাহরণ। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ কেমন? আচ্ছা, আমরা বদ্বীপের আগে একটা পেলাম ধনুক আকৃতির, আর এখানে বলছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ তাকে দেখতে কেমন? কাস্কেট বদ্বীপ, ধনুক আকৃতি বিশিষ্ট বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ, এদের কোনোটি না। একটি কথা মনে রাখবে, মাধ্যমিকে যদি আসে এখান থেকে প্রশ্ন, তাহলে এই দুটি ভীষণ গুরুত্বপূর্ণ। হয় ধনুক আকৃতি বিশিষ্ট বদ্বীপ, নাহলে পাখির পায়ের মতো বদ্বীপ, এই দুটোর মধ্যে একটি আসবে। তাহলে এই দুটো আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। তাহলে এখানে এই গঙ্গার ব্রহ্মপুত্রের যে বদ্বীপ, এই দুটোর মধ্যে যে কোনো একটি হবে। তোমরা বলো কোনটা হতে পারে? তাহলে এক হচ্ছে বি হচ্ছে ধনুক আকৃতি, আর সি হচ্ছে পাখির পায়ের মতো। এর মধ্যে কোনটা? তাহলে আমরা এখানে কিন্তু আমরা করব ধনুক আকৃতি বদ্বীপ। গঙ্গার ব্রহ্মপুত্র মানে কি? আমাদের সুন্দরবন অঞ্চলটা, সেখানে যে বদ্বীপ তৈরি করেছে সেটাকে আমরা বলছি ধনুক আকৃতি বদ্বীপ। এটি বৃত্তচাপের বা ধনুকের মতো তৈরি করেছে। চলো পরের প্রশ্ন। কোনটি সুন্দরবন এলাকার দ্বীপ নয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আচ্ছা, ঘোড়ামারা, পূর্বাশা, মাজুলি, লোহাচড়া। একটা কথা মনে রাখবে, এখানে বলেছে দ্বীপ নয়। টেটে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে, কারণ অনেকে আমরা কোনটি সুন্দরবন অঞ্চলের দ্বীপ নয়, এই নয় কথাটা আমাদের মাথাতে থাকেই না। আমরা সুন্দরবন অঞ্চলের দ্বীপ কোনটা সেটা ঠিক করে দিয়ে চলে আসি, সেটা করলে হবে না, আমাদেরকে পুরোটা পড়তে হবে। তাহলে এখানে কি বলেছে, এর মধ্যে কোনটি সুন্দরবন অঞ্চলের দ্বীপ নয়? চারটি অপশান। ঘোড়ামারা অবশ্যই সুন্দরবন অঞ্চলের দ্বীপ। ঘোড়ামারা দ্বীপটি বিখ্যাত কেন বলো তো? কারণ এটি ডুবে যায় জোয়ারের সময়, ভ্যানিশিং আইল্যান্ডের মতো। আচ্ছা, এটা পূর্বাশা, এটাও সুন্দরবন অঞ্চলে, লোহাচড়া সুন্দরবন অঞ্চলে। তাহলে একমাত্র মাজুলি যেটা, সেটা কিন্তু সুন্দরবন অঞ্চলের নয়। তাহলে এটা কোথাকার দ্বীপ? এটি আসাম ব্রহ্মপুত্র অঞ্চলের দ্বীপ, ব্রহ্মপুত্র নদীতে সৃষ্টি হয়। তাহলে সঠিক উত্তর হবে মাজুলি। তাহলে মাজুলি হল অসমের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত সুবিশাল নদীদ্বীপ। এটি বদ্বীপ অঞ্চলে বা সুন্দরবনে কোনো অংশ নয়। ঘোড়ামারা, পূর্বাশা, লোহাচড়া সুন্দরবনের দ্বীপ, যেটা আমি একটু আগে বললাম। তো এখানে ব্যাখ্যা করার কিছু নেই। চলো পরের প্রশ্ন। পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? আমি একটু আগে বলছিলাম যে ধনুক আকৃতি এবং পাখির পায়ের মতো, এই দুটো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে বেশি প্রশ্ন আসছে। তাহলে পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে এর মধ্যে কোনটায়? আচ্ছা, নীলনদ, হোয়াংহো, সিন্ধু, না মিসিসিপি, মিসৌরি। আচ্ছা, নীলনদ হবে না, একটু আগে তো আমরা বললাম। কেন হবে না বলো তো? কারণ নীলনদে ধনুক আকৃতির মতো বদ্বীপ হচ্ছে, তাই এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দেবো, এটা হবে না। তাহলে পড়ে থাকলো বাকি বি, সি এবং ডি। এর মধ্যে বলো কোনটা হবে? হোয়াংহো মোহনার, না সিন্ধু নদের মোহনায়, না মিসিসিপি মিসৌরি মোহনায়। এর মধ্যে কোনটায় পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ সৃষ্টি হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু মাধ্যমিকে আসার মতো প্রশ্ন বা টেটে আসার মতো প্রশ্ন। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? আমরা সঠিক উত্তর করব মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে। তাহলে এটা আশা করছি তোমরা পারবে। পরের প্রশ্ন। একটু আগে আমি যেটা বলছিলাম যে ভ্যানিশিং আইল্যান্ড বা লুপ্ত প্রায় দ্বীপ, এর উদাহরণ কোনটি? যারা ক্লাসটা একটু আগেও করছিলে তারা এটা পারবে। প্রথম লোহাচড়া, বেডফোর্ড,
আচ্ছা, সাগর দ্বীপ না তালপট্টি, ওই যে যে তিনটে দ্বীপ আমি আলোচনা করেছিলাম তার মধ্যে এখানেও কিন্তু একটি আছে। আমি জাস্ট একটু তোমাদেরকে ব্যাকে নিয়ে গিয়ে দেখাই। আমি বলেছিলাম কোনটা পড়ানোর সময়, এখানে এই যে ঘোড়ামারা, পূর্বাশা, লোহাচড়া। আমি এই লোহাচড়াটা বলিনি, কিন্তু লোহাচড়া বলার আগে আর একটি দ্বীপের উদাহরণ দিয়ে বলেছিলাম যে সেটিও কিন্তু সুন্দরবন অঞ্চলের প্রায় লুপ্তপ্রায় একটি দ্বীপ। ভবিষ্যতে এটিও কিন্তু ভ্যানিশিং আইল্যান্ডে পরিণত হবে। এখন ভ্যানিশিং আইল্যান্ডে পরিণত হয়নি, তাহলে আমি যেটা আগে উদাহরণ দিয়ে বললাম। আর আরেকটি দ্বীপ কিন্তু এই চারটের মধ্যে রয়েছে যে কিন্তু পিওরলি ভ্যানিশিং আইল্যান্ডে পরিণত হয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে কোনটা? এর মধ্যে ভ্যানিশিং আইল্যান্ডে পরিণত হচ্ছে লোহাচড়া। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, আমরা লোহাচড়া করব। সাগরদ্বীপ, সরি সাগরদ্বীপ, আমি তো আগেই সাগরদ্বীপই বলেছিলাম মনে হয়, সরি এটা সাগরদ্বীপ হবে ঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে সাগরদ্বীপ। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ, আমি একটু আগে বললাম তোমাদেরকে যে ঘোড়ামারার দ্বীপটি হচ্ছে ওই ভ্যানিশিং আইল্যান্ডে পরিণত হচ্ছে। তাহলে ঘোড়ামারা দ্বীপটি যে ভ্যানিশিং আইল্যান্ডে পরিণত হচ্ছে তার মূল কারণ কি? এখানে চারটি কারণ আছে: ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ, জোয়ার ভাটা বান ডাকা, না সমুদ্র তলদেশের অবনমন, মৃত্তিকা ক্ষয়। এই চারটের মধ্যে কোন কারণের জন্য ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার বা ডুবে গেছে বা ডুবে যাচ্ছে, ভ্যানিশিং আইল্যান্ডে পরিণত হচ্ছে, এর মধ্যে কোন চারটির মধ্যে কোনটা সঠিক? তাহলে প্রথম কি? ক্ষয় ও সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ, জোয়ার ভাটা বান ডাকা, সমুদ্র তলদেশের অবনমন এবং মৃত্তিকা ক্ষয়। তাহলে বলো এর মধ্যে কোনটা হতে পারে? দেখো, জোয়ার ভাটা বান ডাকা, সাইক্লোন এটা হবে না। তাহলে এবার আমাকে বলো এর মধ্যে সঠিক উত্তর কোনটি? আচ্ছা, যারা এরপরে পরবর্তী সময় ক্লাস দেখবে তারা কিন্তু নিজে আগে উত্তরটা মনে মনে ভেবে নেবে, ভাবার পরে গিয়ে কিন্তু আমি যে সঠিক উত্তরটা বলবো সেটা দেখবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্ষয় এবং সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। এবার সমুদ্র জলতলের উচ্চতা কেন বৃদ্ধি পাচ্ছে সেটা একটা অনেকটা ব্রড বিষয়। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং। তো সেটা আলাদা বিষয়, গ্লোবাল ওয়ার্মিং কী করে সুন্দরবনের উপর প্রভাব ফেলছে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা যদি এই সম্পর্কে ক্লাস করতে চাও জানাবে, আমি কিন্তু এই সম্পর্কেও ক্লাস করাতে পারি। তাহলে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ গলে, এই যে যেটা গ্লোবাল ওয়ার্মিং, পাশাপাশি নদীর সমুদ্র ক্ষয়ের কারণে ঘোড়ামারা দ্বীপটি ক্রমশ জলের নিচে তলিয়ে যাচ্ছে। তাহলে এগুলো ছিল আজকে আমাদের মোট 20টা প্রশ্ন যার উত্তর আমরা ডিসকাশন করলাম। এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেটা মাধ্যমিক পরীক্ষায় আসার মতো বা আসে। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করো নিজেদের মতো করে। আর যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলো, যদি এই চ্যাপ্টার থেকে ডিটেলস ক্লাস করতে চাও সেটাও আমাকে জানিও, আমি নিশ্চয়ই পরবর্তী ক্লাসে সেই অনুযায়ী তোমাদেরকে ডিটেলস ক্লাস করাবো। আর শেষ পর্যন্ত যারা ক্লাসটা দেখলে তাদেরকে ধন্যবাদ। বন্ধুদের মধ্যে ক্লাসটা একবার শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। তো আজকে পর্যন্তই, খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, দেখা হচ্ছে।